আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতি বলেন, ক্ষমতা বলেন, এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে, যদি কেউ ছুটিতে থাকেন, সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে 14 জুন স্ব স্ব কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে। এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার। সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তারা আগের চাইতে যে কোনো সময় চেয়ে কঠোর ভূমিকা পালন করবে এবং আমরা সেটা দেখতে পাবো। এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয়, কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে, যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয়। এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফরমালি দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয়। কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে। তো যাই হোক, আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন। যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন। আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা AK-47 স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, অপরাধীদের নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে। সেই বিষয়ে সকল জিওসি কে, মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে। আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা 19 পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি, তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সব কিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা খুব স্পর্শকাতর এবং আই কুড হ্যাভ অ্যান অ্যাক্সেস, আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম, বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি। শুধু জানি যে আর্মি ইজ সিরিয়াসলি অ্যানালাইজিং দিস মিটিং। আর্মির ভেতরে একটা অসন্তোষ বরাবরই ছিল, কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে, যে খলিল, কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে। তো ডক্টর খলিলের এই যে মিডিয়ার সামনে আসা, এইটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। সিকিউরিটি নিয়ে কাজ করেছেন, সিকিউরিটি বোঝেন, এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি, তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই। সো খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। তো গতকাল সেই আগুনে আবার ঘি ঢালা হয়েছে। ডক্টর ইউনূস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয়, যে ইনস্টিটিউশনগুলো ভাইটাল, সেরকম কয়েকটা ভাইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনূসকে আর আগের মতো সাপোর্ট করছে না। আমি খুব স্পেসিফিক বলতে চাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইউনূসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন, কিন্তু জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। সো ডক্টর ইউনূস টের পাচ্ছে এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের পায়ের নিচেও কিন্তু খুব একটা মাটি নেই। যে ছাত্র জনতার যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের তথাকথিত বিপ্লব করেছিল, সেই ছাত্র জনতা কিন্তু ডক্টর ইউনূসের যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের সাথে আর নেই।
যেখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইউনূস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের, এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে পারবেন না, তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন, বিএনপির কাছে গেছেন এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর খলিলের বিরুদ্ধে, নির্বাচনের প্রসঙ্গে সব জলাঞ্জলি দিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিং এর অ্যাপ্রোচে চলে গেছে। তারা ডক্টর ইউনূসের সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে। তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে এবং ঘটনা মোড় নিচ্ছে, কিন্তু ঘটনা আরো অনেক জায়গায় মোড় নেবে, কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি। আপনারা অপেক্ষায় থাকুন, সাথে থাকুন, পাশে রাখুন এবং আমিও আপনাদের কাছে নতুন নতুন তথ্য, ঘটনা নিয়ে আসতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সামনে যতবারই প্রতিকূল অবস্থা এসেছে, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ ঠিকই কিন্তু সেই প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং হতাশার কিছু নেই। ভারত কি বাংলাদেশে খুব তাড়াতাড়ি কোনো বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে? অন্তত নয়াদিল্লির প্রতিরক্ষা দপ্তরে একটা যে বড়সড় সরগরম লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে এমন একটি ধারণা এসেই যায়। এই প্রতিবেদনে বিষয়টি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সেটা নিয়ে আলোচনা করব। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষে এমন বেশ কিছু হাই পাওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি রয়েছে যেগুলো যুদ্ধ, জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে খুবই উল্লেখযোগ্য হল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সংক্ষেপে যার নাম CCS। এটি ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। কোনো যুদ্ধ ঘোষণা বা বড় ধরনের সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এখান থেকেই আসে। কমিটির সভাপতি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, সদস্য হলেন প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী। কমিটির কাজ কি? কমিটির কাজ হল জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বাজেট এবং বড় ধরনের অস্ত্র কেনাকাটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এবং ওই যে আগেই বলেছি যে রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এই কমিটি থেকেই, এখান থেকেই আসে। এছাড়া আছে ডিফেন্স প্ল্যানিং কমিটি। 2018 সালে গঠিত এই কমিটি ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল এবং যুদ্ধকালীন প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতি আছেন, এই যে কমিটির সভাপতিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বর্তমানে অজিত ডোভাল যে পদে আছেন। কমিটির সদস্য হচ্ছেন 3 বাহিনীর সেনা, নৌ ও বিমান। এই 3 বাহিনীর প্রধান থাকবেন, চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও ব্যয় বা এক্সপেন্ডিচার বিভাগের যারা সচিব, সেই সচিবরাও থাকবেন। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা। এছাড়া আছে চিফস অফ স্টাফ কমিটি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে COSC। এটা 3 বাহিনীর মধ্যে, নাম শুনলেই বোঝা যায় চিফস অফ স্টাফ কমিটি, মানে 3 বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের প্রধান সামরিক প্ল্যাটফর্ম। এই যে কমিটি, এর নেতৃত্বে আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেন, যে পদে এখন আছেন জেনারেল অনিল চৌহান। এছাড়া এই পদের সদস্য, বাকি 3 সদস্য হলেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। এদের কাজ হচ্ছে এই কমিটির যুদ্ধকালীন পরিস্থিতি, মানে যুদ্ধ বাঁধছে অথবা বেঁধে গেছে, এই রকম পরিস্থিতিতে
তিন বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখা এবং সরকারকে সামরিক পরামর্শ দেয়া হচ্ছে এই কমিটির কাজ। এছাড়া আরও কমিটি আছে, যেমন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে, এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে এবং জাতীয় নিরাপত্তার বহুমুখী বিষয়গুলো এরা তদারক করে। এরা তিনটে স্তরে কাজ করে। এদের একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট। সহজ কথায় যুদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, আর যুদ্ধের কৌশলগত পরিকল্পনা ও তিন বাহিনীর সমন্বয় পরিচালনা করে ডিপিসি এবং সিডিএস এর নেতৃত্বাধীন কমিটিগুলো। সিসিএস থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললে যুদ্ধের কৌশলগত পরিকল্পনা করে ডিপিসি মানে ডিফেন্স প্ল্যানিং কমিটি এবং সিদ্ধান্ত কার্যকর করে চিফস অফ স্টাফ কমিটি বা সিওএসসি। এর অর্থ এটা নয় যে সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সবুজ সংকেত দিলে তবে অন্য বিভাগগুলো সচল হবে, তা নয়। আসলে সমস্ত বিভাগের ইনপুট আগেভাগে নিয়ে তবে যুদ্ধের সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। কথাটা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের এই সমস্ত বিভাগের হালচাল হঠাৎই যেন দিল্লিতে রীতিমতো সরগরম হয়ে উঠেছে। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং এখনো যদি নাও হয়ে থাকে, যদিও খবর আছে যে কোনো দিন হতে পারে কিংবা হয়ে গেছে ইতিমধ্যে, বলা বাহুল্য ঢাকঢোল পিটিয়ে এসব বৈঠক হয় না, হয় একান্ত সঙ্গোপনে। বৈঠকের খবর বাইরে আসতে বেশ কয়েকদিন লেগে যায়, সেটা পরবর্তীকালে দেখা যায়। যেমন ধরুন না কেন, এই যে সিসিএস মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির শেষ বৈঠক হয়েছিল 23শে এপ্রিল 2025-এ। এটা অন্তত যেটা পরিষ্কারভাবে এখনো খাতায় কলমে যেটা বলা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের, আপনাদের হয়তো মনে আছে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় পর্যটকদের ওপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক ডাকেন, জরুরি বৈঠক। বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী পদক্ষেপ অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করার সবুজ সংকেত দেয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। যে সিদ্ধান্ত অনুযায়ী 7 মে তারিখে পাকিস্তানের ঘর মে ঘুসকে হামলা চালায় ভারত। বৈঠকের খবর আগে ভাগে প্রকাশ হলে পাকিস্তানে অতর্কিতে হানা দেয়া যেত না। খবরে প্রকাশ 7 মে রাতে ভারতের মিসাইল যখন পাকিস্তানে হামলা চালায় তখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। তার যে সেনাপতি আসিম মুনির তিনি তাকে খবরটা দেন যে ভারত আক্রমণ করেছে। তারও আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছিল, মানে এই যে বললাম 23শে এপ্রিল একটা বৈঠক হয়েছিল গত বছর 2025-এ। তার আগের সিকিউরিটি কমিটির এই যে বৈঠকটা হয়েছিল এটা 5 আগস্ট 2024-এ। দিনটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ এবং তার পরিপ্রেক্ষিতে হয় এই বৈঠকটি। সেই বৈঠকের ঘটনা বুঝিয়ে দেয় যে বৈঠকটি হয়েছিল, এই ব্যাপারটা বুঝিয়ে দেয় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের কথা সেদিনও ভারতের নীতি নির্ধারকদের ভাবনায় ছিল। না হলে এই বৈঠক হতো না। কিন্তু বৈঠকে সবুজ সংকেত আক্রমণের দেওয়া হয়নি। সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েট অ্যান্ড ওয়াচের। সেই ওয়েট অ্যান্ড ওয়াচ গত 16-17 মাস ধরে মোটামুটি চালিয়ে যাচ্ছিল ভারত, টুকটাক কিছু অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া ছাড়া। তবে যেসব খবর আসছে এবং হঠাৎই ভারত
এমন কিছু ব্যবস্থা নিতে শুরু করেছে যা থেকে ধরে নেওয়া যায় ভারত ওয়েট অ্যান্ড ওয়াচের স্টেজ পার করে বড় কোনো ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে। এসব ব্যবস্থা একমাত্র যুদ্ধকালীন বা আসন্ন যুদ্ধের পটভূমিকায় নেওয়া হয়ে থাকে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসগুলো থেকে কর্মচারীদের পরিবারবর্গকে দেশে ফিরিয়ে আনা, দূতাবাসে ব্যাপক কর্মী সংকোচন করে দেয়া, আক্ষরিক অর্থে স্কেলিটন সার্ভিস চালু রাখা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের স্পষ্ট ইঙ্গিত দেয়। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে একেবারে চুপি সারে ভারত তার প্রকৌশলীদের নজন প্রকৌশলীকে যে দেশে ফিরিয়ে নিয়ে এসছে, যার জন্য রামপাল বিদ্যুৎ কারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো এর ফলে মনে রাখতে হবে যে একটা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মে মাসের যুদ্ধের সময়, গত মে মাসের পাকিস্তানের ভারতীয় দূতাবাসগুলো থেকেও যে ব্যবস্থা নেয়নি ভারত, মানে ওই দূতাবাসের সমস্ত তাদের স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে আসা, পাকিস্তানে সেটা ছিল না। পাকিস্তানের স্ত্রীরা থাকতে পারতেন তাদের সাথে, পরিবার স্বামীর সাথে পাকিস্তান দূতাবাসের, কিন্তু ভারত বাংলাদেশে তা নিয়েছে এখানে স্ত্রীও থাকতে পারবে না, পরিবারের কেউ থাকতে পারবে না। ইঙ্গিতটা বুঝতে আশা করি অসুবিধে হওয়ার কথা নয়। চিফস অফ স্টাফ কমিটি এর বৈঠকগুলো সাধারণত গোপনীয় সামরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এর কোনো নির্দিষ্ট তারিখ জনসমক্ষে সবসময় প্রকাশ করা হয় না। তবে 2025 সালে অপারেশন সিন্দুর, মানে যেটা 7 মে 2025-এ শুরু হয়েছিল, 10 মে পর্যন্ত চলেছিল, এবং পহেলগাম হামলার পরবর্তী সময়ে 3 বাহিনীর প্রধানরা ওই চিফ অফ যে স্টাফ কমিটি তো তারা নিয়মিত সমন্বয় বৈঠক করেছিলেন। আবার এই কমিটি অতি সম্প্রতি জানুয়ারি মাসে, এই মাসে কয়েকবার বৈঠকে বসেছে। সেসব বৈঠকের ইনপুট ডিফেন্স প্ল্যানিং কমিটিতে গেছে, সেখান থেকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে সেসব খবরও চলে গেছে, তাদের ইনপুট। এই খবর নিশ্চিত সূত্র থেকেই পেয়েই আপনাদেরকে বলছি। এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল যেটা দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা রক্ষা করা, আধুনিক যুদ্ধাস্ত্র কেনা এবং প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতার প্রভাব থেকে ভারতকে সুরক্ষিত রাখতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করে একটি জায়গায় পৌঁছানো। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সিসিএস মিটিং জানুয়ারি গতকাল পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে এই ইস্যুটির গুরুত্ব এবং জরুরি পরিস্থিতি যেটা এখন উঠে এসেছে সেটা ইঙ্গিত দেয় যে এটি সর্বোচ্চ নীতি নির্ধারণের যে স্তর, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেখানে বিস্তারিত বিবেচনার জন্য অপেক্ষা করছে টেবিলে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে, যা ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি প্রভাব ফেলছে। জানুয়ারি 27-এ, 3 দিন আগেই, বাংলাদেশ এবং চীনের মধ্যে স্বাক্ষরিত ড্রোন উৎপাদন চুক্তি, অক্টোবর 2025 সালে ভারত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল চুক্তি বাতিল এবং সাম্প্রতিক কূটনৈতিক অবনতি একটি বড়সড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, যা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তাৎক্ষণিক মনোযোগ দাবি করে। আর ভারতের নীতি নির্ধারকরা যে বিষয়টিতে যথেষ্ট মনোযোগ দিয়েছেন তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন গৃহীত ব্যবস্থার মধ্যে। এই মনোযোগের চূড়ান্ত রূপ হিসেবে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এই বৈঠক হতে পারে এবং সেই বৈঠকে
এটাও খবর, অবশ্যম্ভাবী সবুজ সংকেত মিলতে পারে সামরিক হস্তক্ষেপের। যদিও নয়াদিল্লির বিভিন্ন সূত্র একথাও বলছে যে এমনও হতে পারে বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কেবল সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষা চলছে কেবল। মনে রাখবেন, গত বছরের 7 মে তারিখে রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক অভিযান চালায়, সিসিএস বৈঠকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 23 এপ্রিল, অর্থাৎ 14 দিন আগে। বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া খুব সম্ভবত হয়ে গেছে, এবং সেটা হয়ে থাকলে তার বাস্তবায়ন হতে সময় লাগবে, সেটাই স্বাভাবিক। সে সময়টা এমনও হতে পারে যে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতির উপরে নজর, এবং তার উপরে নির্ভর করছে ভারত কবে অপারেশন চালাবে। অপারেশন সিন্দুর যখন শুরু করেছিল ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাঁতার কাটছিলেন সুইমিং পুলে। তার সেনাপতি আসিম মুনির তাকে জানান যে ভারত আক্রমণ করেছে। বাংলাদেশে যখন অপারেশন শুরু হবে, তখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কোথায় থাকবেন? সুইমিং পুলে নিশ্চয়ই নয়, কারণ এই বয়সে তিনি সুইমিং পুলে তখন সাঁতার কাটবেন না বলেই মনে করা যায়। তাহলে কি তখন তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকবেন লামিয়া মোরশেদের সঙ্গে, কিংবা অন্য কারো সঙ্গে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আর একটু অপেক্ষা করতে। আমি আগেই বলেছিলাম যে যাবার আগে ডক্টর ইউনূস বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন এবং এখন কফিনে পেরেক ঠুকতেছেন। এই যে বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব সেরা বা পৃথিবীতে চ্যাম্পিয়ন, এইটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের কি চরম সর্বনাশটা করলেন। কেন বাংলাদেশকে তিনি জালিয়াতিতে চ্যাম্পিয়ন বলছেন বাংলাদেশের পাসপোর্ট জাল হয়, বাংলাদেশের বিভিন্ন দেশের যে ভিসা, এমনকি আমেরিকান ভিসাও জাল হয়। এইটা কি সত্যি? এই যে অ্যালিগেশনটা উনি দিলেন, বাংলাদেশে একসময় গলাকাটা পাসপোর্টের কথা আমরা শুনেছি, সেটা 80-র দশকে, 90-এর দশকে কিছুটা শুনেছি, কিন্তু এখন যে ডিজিটাল পাসপোর্ট গুলো হচ্ছে একদম সেই মানে একদম অত্যাধুনিক, ওর ভেতরে চিপস থাকে, তো এই পাসপোর্ট গুলো কি গণহারে জাল হওয়ার সুযোগ আছে বা আদৌ হয়? এরকম হয়তো কালে ভদ্রে একটা হইতে পারে, সেরকম দুই একটা জাল পাসপোর্ট কিন্তু উন্নত বিশ্বের দেশেও হয়, কিন্তু সেটা তো উদাহরণ হইতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবে বললেন যে যারা বাংলাদেশে সবুজ পাসপোর্ট ক্যারি করে তারা অধিকাংশই জাল পাসপোর্ট ক্যারি করে। উনি পুরা জাতিকে জালিয়াতির কাঠগড়ায় দাঁড় করালেন। কিন্তু উনি কি, উনি যখন ছোট ছিলেন কিশোর বেলায়, তখন পত্রিকায় বিভিন্ন কুইজ টুইজ ধাঁধা দেওয়া হতো এবং সেগুলো যারা উত্তর দিত তাদের জন্য পুরস্কার দেওয়া হতো। উনি করতো কি, তখন পত্রিকায় চিঠি লিখতো যে আমি অমুক, আমি সলেমান, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমি পুরস্কার পাইছি, আপনি আমার এই ঠিকানায় পুরস্কারটা পাঠান বলে নিজের ঠিকানা দিত। মানে অন্যের পুরস্কারটা জালিয়াতি করে তিনি নিজে নিয়ে নিতেন। এটা তিনি ছোটবেলা থেকে করছেন। এই গল্পটা কিন্তু আমরা বলছি না, এটা উনি নিজের বইয়ে নিজেই লিখেছেন। তো যার কৈশোরের শুরুতেই জালিয়াতি, এবং তারপরে দেখেন এই যে 17 মাস হলো যে জোর করে যে অবৈধভাবে প্রধান উপদেষ্টা হয়েছে, এই প্রধান উপদেষ্টা হয়ে কি কি জালিয়াতি করেছে, নিজের যা যা উপকার করা সব করছে, নিজের বিরুদ্ধে মামলা খারিজ করে দিছে, গ্রামীণের 666 কোটি টাকা কর মওকুফ করেছে, গ্রামীণের মালিকানা ছিল সরকারের সেটা কমিয়ে 10%-এ নিয়ে আসছে, গ্রামীণের সব ট্যাক্স, গ্রামীণ কিন্তু ব্যাংকিং নিয়ম মেনে চলে, তার ট্যাক্স 2029 পর্যন্ত মাফ করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছে, মেডিকেল কলেজের অনুমতি নিয়েছে, আদম রপ্তানির লাইসেন্স নিয়েছে, কি নেয় নাই আমি একটা লিস্ট করছি।
মানে জালিয়াতির চরম সে নিজে করেছে, এবং সে নিজে একটা জালিয়াত, সে মনে করে তার মতো বাংলাদেশের সবাই জালিয়াত। এবং এই 17 মাসে বাংলাদেশকে, একজন আজকে বলতেছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে এই চেষ্টা করছিল, তিনি এসে বললেন যে না, সিঙ্গাপুর না, আমরা আমেরিকা হব। তো সবাই দেশবাসী ওনার প্লেনে উঠলো, উনি আমেরিকা যাওয়ার কথা বলে উনি পাকিস্তানে সবাই নামাই দিলেন। বাংলাদেশ একটা উদীয়মান ইমার্জিং একটা ইকোনমির দেশ, সেই দেশটাকে এখন পাকিস্তানের মতো ফকির বানাচ্ছে। বিদেশি বিনিয়োগ অলরেডি 62% নাই হয়ে গেছে। আমাদের এই যে 12ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে গণতন্ত্র জাদুঘরে চলে গেছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের মাধ্যমে $2 বিলিয়ন রপ্তানি আজকে ঝুঁকির মুখে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে 5টি বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রম থমকে গেছে, কোনো উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু করেনি, কিন্তু ইতিমধ্যেই $18 বিলিয়ন লোন নিয়ে ফেলেছে এবং সেই লোনের টাকা হাওয়া হয়ে গেছে। লন্ডন প্রবাসী একজন অর্থনীতিবিদ আছে মামুনুর রশিদ, তিনি বললেন যে $200 বিলিয়ন তারা দেশ থেকে অলরেডি 17 মাসে পাচার করেছে। $200 বিলিয়ন, চিন্তা করা যায় মানে কি পরিমাণ ফ্রডকে এই মানুষ ক্ষমতায় বসিয়েছে, জোর করে মানুষের সাথে প্রতারণা করে তিনি এই কাজটা করেছে। এখন এই লোকটা ক্ষমতার থেকে তো যেতে চান না, কিন্তু তিনি ফেব্রুয়ারির ইলেকশনের পরে কি চলে যাবেন? এইটা আমরা যখন ডিগ ডাউন করছিলাম, তখন তার ব্যক্তি বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ, সংবিধান বিশেষজ্ঞ না হয়েও সংবিধান সংস্কার কমিটিতে ছিলেন, লিড দিয়েছেন, আবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন, ডক্টর ইউনূস সেটার সভাপতি ছিলেন। তো এখন আলী রিয়াজ একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা প্রথম 6 মাস গণপরিষদ সদস্য থাকবেন। সাধারণত কি হয়, ইলেকশন হয়, এমপি হয়, তারা শপথ নেয়, সরকার গঠন করে, একজন প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী পরিষদ হয়, বিরোধী দল হয়। এখানে সেটা হবে না, তখন যারা ইলেক্টেড হবে তারা গণপরিষদ সদস্য হবে। এই গণপরিষদ সদস্যদের কাজ হবে তখন এই জুলাই সনদের আলোকে সংবিধান সংবিধান সংশোধন করা, সংবিধান সংশোধন করে তখন সংবিধানের নিম্নকক্ষ যারা নির্বাচিত হলেন এবং এই আনুপাতিক ভোটের হারে উচ্চ কক্ষ গঠিত হবে, এবং তখন তারা যাই সিদ্ধান্ত নিক সংবিধান সংশোধন সহ সেটা উচ্চ কক্ষে অ্যাপ্রুভ হইতে হবে, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। এবং এখন এই আনুপাতিক হারে যেটা নেপালে হয়েছে, দেখা গেল ছোট ছোট পার্টি বা জামাত টামাত যারা বিরোধী দলে থাকে, এরা উচ্চ কক্ষে এমন একটা সংখ্যা পায় যে তারা তখন পুরো সংসদটাই অস্থিতিশীল হয়ে যায়। সরকার একটা বিল পাশ করাতে যাচ্ছে, সেটা হচ্ছে না, তো একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে হবে। তো এই 6 মাস ডক্টর ইউনূস কি ক্ষমতা ফেব্রুয়ারি ইলেকশনের পরে চলে যাবে? এই 6 মাস গণপরিষদ হলে ক্ষমতা কাদের হাতে থাকবে? এই 6 মাস ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষমতায় থাকবে, তার মানে আগস্ট পর্যন্ত সে ক্ষমতা চালায় যাবে। তারপরে আবার নতুন কোনো ষড়যন্ত্র আসে কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু অগস্ট পর্যন্ত যে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে, অগস্টের আগে যে সে ক্ষমতা ছাড়বে না, এটা মোটামুটি তার দিক থেকে নিশ্চিত হয়ে গেছে। তা এবং তার কিছু যে কোর উপদেষ্টা পরিষদ আছে তারা মোটামুটি এই ষড়যন্ত্রটা করেছে এবং এটাই আলী রিয়াজ মার্কেটে ছেড়েছে। এই কথা শোনার পরে আমি আমার একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন, যে খুব গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি বলেছেন যে নির্বাচনটা শুধু হোক, যদি বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতায় যায় তাহলে সর্বোচ্চ ডক্টর ইউনূসকে সময় দেওয়া হবে 10 দিন। এই 10 দিনের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে সসম্মানে। যদি সেটা না করে টালটু বাল্টু করে তাহলে তাকে পিছনে লাথি দিয়ে খেদানো হবে। তাহলে দেখা যাক নির্বাচনে কারা জয়লাভ করে, এবং যে কারণে ডক্টর ইউনূস বা আরো যারা আছে ষড়যন্ত্র করছে তারা কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে এই চেষ্টাটা করছে, সেটা নিয়ে আমি পরে কথা বলব। তাহলে
ডক্টর ইউনূসের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এই ঠাউট বাটপার পুরো জাতিকে বিশ্বের কাছে ছোট করতেছে। আরো অনেক আপত্তিকর কথা বলেছে সরকারি যারা সরকারি চাকরি করেন তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত না, তাতে নাকি সৃজনশীলতা কমে যায়, 10 বছর পর পর নতুন করে শুরু করতে হয়। তো ডক্টর ইউনূস, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি কত বছর ছিলেন এবং আপনার অবসরের বয়স ছিল 65। আপনি তো 70 বছরে এইটা ছাড়তে চাননি এবং এই পদ না ছাড়ার জন্য আপনি হাইকোর্ট পর্যন্ত ফাইট করেছেন। আপনি গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদ ছাড়তে পারেন নাই, আর আপনি নসিহত দিচ্ছেন যে সরকারের চাকরি কারো 5 বছরের বেশি করা উচিত না। এটা কি আমেরিকা? আপনারই একা